আজকের ক্লাসে আমরা আলোচনা করব বচনের বিরোধিতা নিয়ে। বচনের বিরোধিতা বিষয়টাকে বোঝার জন্য কিছু খুবই সহজ বিষয়। দেখো, প্রথম বিষয় হচ্ছে যে বচনের বিরোধিতা হতে গেলে দুটি বচনের উদ্দেশ্য আর বিধেয় অন্তত এক হতে হবে। দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় এক হতে হবে, তবে আমরা বিরোধিতার সম্পর্কটাতে যেতে পারবো। বিরোধিতা আসলে একটা সম্পর্ক। যখন দুটো বচনের উদ্দেশ্য আর বিধেয় এক হবে তখন তাদের মাঝে আমরা বিরোধিতার সম্পর্ক তৈরি করতে বা দেখতে পেতে পারি। আর কি হবে? বচনের উদ্দেশ্য বিধেয় ছাড়া আর কি আছে? একজন আনমিউট করে বলো। উদ্দেশ্য বিধেয় ছাড়া আর কি আছে? সিদ্ধান্ত। বচনে সিদ্ধান্ত থাকে না স্যার, গুণ। গুণ। আর কি থাকে? আর কি থাকে? পরিমাণ। কোন পরিমাণ, এই দুটো জিনিস বচনের মধ্যে থাকে। তাহলে এর যে কোনো একটার বা দুটিরই যদি পার্থক্য থাকে তাহলে তাদের মাঝের যে সম্পর্ক তাকে আমরা বলবো বিরোধিতা। ঠিক আছে? তাহলে আমরা বিরোধিতার সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি আমি লিখে দিচ্ছি, যার কাছে নেই সে লিখে নাও। বিরোধিতা কাকে বলে এটার সংজ্ঞা হিসাবে লিখে নাও। একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট, একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে কেবলমাত্র গুণের অথবা কেবলমাত্র পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকলে তখন তাদের মধ্যেকার সম্পর্ককে বচনের বিরোধিতা বলে। বোঝা গেছে? তাহলে তিনটে মোট শর্ত। কি শর্ত? তিনটে না, মোট চারটে। একটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় এক হতে হবে, একটা শর্ত হচ্ছে উদ্দেশ্য বিধেয় এক হতে হবে। 2 নম্বর কি শর্ত হতে পারে? কেবলমাত্র গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য। যে কোনো একটা যদি থাকে, উদ্দেশ্য বিধেয় এক সবসময়ই হবে, আর গুণ অথবা পরিমাণ অথবা গুণ পরিমাণ উভয়ের যদি পার্থক্য থাকে তখন তাদের মাঝের সম্পর্ককে আমরা বলবো বচনের বিরোধিতা।
এবারে এই দিক থেকে দেখলে বচনের বিরোধিতার সম্পর্কে যুক্তিবিজ্ঞানে বিভিন্ন মত রয়েছে, একাধিক মত প্রচলিত রয়েছে। তার মধ্যে যুক্তিবিজ্ঞানের জনক অ্যারিস্টটল একরকমভাবে বিরোধিতা করেছেন, আর গতানুগতিক বা আমাদের বর্তমানে স্বাভাবিকভাবে সমস্ত চিরাচরিত আর কি চিরাচরিতভাবে একটা বিরোধিতা চলে। আর আধুনিক একেবারে অর্থাৎ যেটা সাংকেতিক যুক্তিবিদ্যা, তাতে আর এক রকমের বিরোধিতার কথা বলা হয়েছে। তো আমরা একেবারে গতানুগতিক বিরোধিতার ছকটাকে আগে তৈরি করব। গতানুগতিক বিরোধিতার ছক। গতানুগতিক বিরোধিতার ছক তোমরা অনেকেই এটা জানো, তবুও একবার আমি করে দিচ্ছি, তোমরাই বলবে, ঠিক আছে? আমরা এই গতানুগতিক বিরোধিতার ছক করার জন্য একটা কি করব, প্রথমে বর্গক্ষেত্র এঁকে নেব, তাই তো? বর্গক্ষেত্র আঁকলাম। এই বর্গক্ষেত্রের ওপরের কোণে লিখব এ বচন, ডান দিকের কোণে লিখব ই বচন, বাঁ দিকের নিচের কোণে আই, আর ডান দিকের নিচের কোণে ও। আর কি করব, আর এই বর্গক্ষেত্রের কর্ণ দুটিকে আমরা যোগ করে দেব। তাহলেই দেখা যাচ্ছে যে আমরা এইভাবে সম্পর্কগুলো, অর্থাৎ এ বচনের সঙ্গে ই বচনের একটা সম্পর্ক, এই সম্পর্কটার নাম কি তোমরা জানো? অনেকেই জানো, বলো। এ আর ই বচনের সম্পর্ক কি নাম? বিপরীত বিরোধিতা। হ্যাঁ, অসম বিরোধিতা। না, বিপরীত। ঠিক আছে, মিউট করে যাও, বলে দিয়েছো। বিপরীত বিরোধিতা। বই দেখে বলে কোনো লাভ নেই কিন্তু। আর আই আর ও বচনের মধ্যে সম্পর্কের নাম কি দেওয়া হয়েছে? অসম বিরোধিতা। না, সব অসম বিরোধিতা। ওটা বিরুদ্ধ বিরোধিতা। আবার অধীন বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা। হ্যাঁ, অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা। আর এই এ আর ই বচনের মধ্যে আর আই আর ও বচনের মধ্যেটাকে বলা একদম অসম বিরোধিতা। অসম বিরোধিতা। অসম বিরোধিতা। এদিকেও হচ্ছে অসম বিরোধিতা। আর এই কোনাকুনিগুলোর নাম কি? বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা। আই আর ও এর বিরুদ্ধ বিরোধিতা। আই আর ও এর বিরুদ্ধ বিরোধিতা, ঠিক করে বলো। আই আর ও নয়, এ আর ও। হ্যাঁ, বলার সময় কিন্তু হ্যাঁ, এটাই তো। ওটা এ আর ও। হ্যাঁ, এইটাই কি বলতো, একটুখানি ভুলভাল হয়ে গেলে, মানে তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু এই ভুলগুলো হয়। আচ্ছা, এবারে আমরা দেখব যে তাহলে এ আর ই বচনের মধ্যে একটা সম্পর্ক পেয়েছি, তাই তো? এ আর ই বচনের সম্পর্কের নাম কি হয়েছে? এ আর ই এর মধ্যে নাম হচ্ছে বিপরীত। বিপরীত। এখানে পার্থক্য কিসের আছে? শুধু গুণের শুধু গুণের পার্থক্য আছে। ভেরি গুড, শুধু গুণের পার্থক্য রয়েছে। আচ্ছা, আর অধীন বিপরীত আই আর ও, আই আর ও এদেরও আই আর ও গুণের পার্থক্য। অধীন বিপরীত গুণের পার্থক্য। আচ্ছা, অধীন বিপরীতে গুণের পার্থক্য। তাহলে যদি দুটো ক্ষেত্রেই গুণের পার্থক্য, তাহলে দুটো আলাদা নাম কেন হলো? তাহলে আমাকে নিশ্চয়ই এমন কিছু আমাকে খুঁজে বার করতে হবে যেখান থেকে আমি কি করতে পারবো,
এই দুটো বিরোধিতাকে আলাদা বলে আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে আমি যদি বলি যে দুটো বচনের মধ্যে একই উদ্দেশ্য বিধেয় যুক্ত দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য হলে যদি বলি যে অধীন বিপরীত বিরোধিতা হয়, তাহলে অন্যজন আমার বিরুদ্ধে কথা বলবে, কেন গুণের পার্থক্য দুটো বচনের মধ্যে হলে বিপরীত বিরোধিতাও হয়। তাহলে আমাকে এমনভাবে সংজ্ঞাটা বলতে হবে, যাতে কেউ বিরোধী আমাদের আর বিরোধিতা করতে না পারে। তাহলে দেখো এখানে এই এ বচন আর ই বচন উভয় বচনই পরিমাণের দিক থেকে কি পরিমাণ দিক থেকে আলাদা। এ আর সার্বিক, আই আর ও বিশেষ। এ আর ই এর মধ্যে আমি জিজ্ঞাসা করেছি, উভয়ই তো সার্বিক বা সামান্য, আর আই আর ও হচ্ছে বিশেষ। তাহলে দেখো আমি যদি সংজ্ঞাটা এরকম বলি যে দুটি সার্বিক বচনের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকলে তখন তাকে বলবো বিপরীত বিরোধিতা, আর দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। এই তো ভেরি গুড, তোমরা তো শিখে গেছো। ঠিক আছে, তাহলে বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতাটা গেল। এরপরে কি আছে? অসম বিরোধিতা। এ বচনের সঙ্গে আই বচন আর ই বচনের সঙ্গে ও বচন, এদের ক্ষেত্রে কিসের পার্থক্য? পরিমাণের পার্থক্য। হ্যাঁ, কেবল পরিমাণের পার্থক্য, কেবলমাত্র পরিমাণের পার্থক্য থাকে। ভেরি গুড। আর এ বচনের সঙ্গে ও বচন, আই বচনের সঙ্গে ই বচন, এদের সম্পর্কে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। উভয়ই পার্থক্য থাকে। হ্যাঁ, পরিমাণ গুণ উভয়ই পার্থক্য থাকে। ভেরি গুড। গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য, তাই তো? হ্যাঁ স্যার। এই ছকটা শুধু জাস্ট মনে রাখলেই আমরা করতে পারবো বিরোধিতাটা। বোঝা গেছে? এবারে দেখো একটা বিষয়ে বলি, এই অসম বিরোধিতার ক্ষেত্রে সার্বিক বচনটার নামকরণ করা হয়েছে অতিবর্তী, আর বিশেষ বচনটার নাম করা হয়েছে অনুবর্তী। এইটাই প্রশ্নতে পড়ে। ঠিক একইভাবে এই ই বচনটাও হচ্ছে অতিবর্তী, আর ও বচনটা হচ্ছে অনুবর্তী। কেমন? মনে থাকবে এইটাই কিন্তু পড়ে এরকম, মানে এমসিকিউতে পড়বে যে অসম বিরোধিতার ক্ষেত্রে এ বচনটি হলো অতিবর্তী, অনুবর্তী, সিদ্ধান্ত, এরকমভাবে অপশান দিয়ে দেবে। বা অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটি হলো বলে অপশানগুলো দেবে। তো কোনো অসুবিধা হবে না যদি এরকম অপশান দেয়। ঠিক আছে, বোঝা গেছে এখন পর্যন্ত সকলের? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আর কিরকমভাবে প্রশ্ন পড়ে আমি দেখাচ্ছি। কিছু মানুষ দার্শনিক এবং কিছু মানুষ দার্শনিক নয়, কিছু মানুষ, একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, কোনো মানুষ করে দিই, কোনো মানুষ দার্শনিক নয়, বচন দুটির মধ্যে সম্পর্কের নাম হলো বলে, এবারে চারটে অপশান দিয়ে দিল, বলো এই দুটোর মধ্যে কি নাম হবে?
বিপরীত বিরোধিতা। না, এটা মনে হচ্ছে না স্যার, বিরুদ্ধ। বিরুদ্ধ বিরোধিতা। হ্যাঁ, বিরুদ্ধ। বিরুদ্ধ বিরোধিতা। একদমই। দেখো আমাকে কিছু মানুষ নয় এটা হবে আই বচন আর এটা ই বচন। ভেরি গুড। আমাকে সঙ্গে সঙ্গে এখান থেকে দেখে নিতে হবে যে এইটাকে আমি এলেপ করলে কোন বচন পাবো। এটাকে যদি আমি এলেপ করি আমি পাচ্ছি আই বচন। আই বচন। আর কোনো মানুষ দার্শনিক নয়, এটাকে আমি এলেপ করলে পাবো ই বচন। ই বচন। তাহলে এবারে আমাকে দেখতে হবে আই বচন আর ই বচনের মধ্যে সম্পর্কের নাম কি। স্যার, বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা। এই রকম প্রশ্ন পড়বে, অথবা বলে দিল যে বলছি ধরো এইটা দিয়ে উদাহরণ দেব, ঠিক আছে। এইটা দিল, দিয়ে বলল বচনটির অসম বচন হবে বলে এখানে এলেপ করা 4টে অপশান দেবে। এলেপ করা মানে কি দেবে? একটা দিল হয়তো এ বচন, একটা দিল হয়তো ই বচন, একটা দিল ও বচন, আর চতুর্থ অপশান দেবে কোনোটি নয়। স্যার, এটা এ বচন হবে। স্যার, এটা এ বচন। যে বললে কোনোটি নয় সে কোন সূত্রে বললে? স্যার, এটা এ বচন হবে। হ্যাঁ হ্যাঁ, এ বচন হবে। আই ঠিক বচন আছে, থেকে এ বচন অসম বিরোধিতা। একদম একদম ঠিক আছে। কে যেন বললে না এ কোনোটি নয় হবে, তাকে বলছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখো অসুবিধা হবে প্রথম প্রথম। দেখো এই বচনটাকে আমি যদি এলেপ করি কি পাবো? এই বচনটাকে এলেপ করলে, এই বচনটাকে এলেপ করলে আমি আই বচন পাবো। তাহলে আই বচন পাবো। আই বচনের অসম বচন মানে কি? এ বচন। আই বচনের অসম মানে হচ্ছে এ বচন। তাহলে এ বচন মানে এইটাকে এ বচন করলে কি হবে? সকল মানুষ হয় দার্শনিক। এইটা যে অপশানে থাকবে সেই অপশানটা হবে উত্তর। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখান থেকে বিরোধিতা থেকে আর একটা যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সত্যমূল্য নির্ণয়। মানে এই যে বচনটা বলেছে, এই একটা বচন বলেছে আর এই একটা বচন প্রশ্নতে ধরো বলেছে, এই দুটো বচনের মধ্যে একটাকে সত্য বা মিথ্যা বলে দিল, একটাকে বলতে যেটা প্রথমে থাকবে তাকেই বলবে। বলল যে এই আই বচনটা হচ্ছে সত্য, এই আই বচনটা হচ্ছে সত্য, তাহলে এই এ বচনটার মান কি হবে? এটা আমাকে বার করতে হবে। এটা বার করার জন্য আমাকে শিখতে হবে সত্যমূল্য নির্ণয়ের ছক। তো এরকম প্রশ্নের জন্য আমি সত্যমূল্য নির্ণয়ের ছকটা দেখব, শিখবো। দেখো কিভাবে করব। সত্যমূল্য নির্ণয়ের ছক। এটাকে বলা হয় ট্রুথ টেবিল বলা হয়। হ্যাঁ, ট্রুথ টেবিলও বলে। এটা করার জন্য আমাকে প্রথমে 4টে কলম করতে হবে। 4টে কলম কেন? কারণ 4টে বচন আছে, এ, ই, আই, ও। আর এর মোট 5টা রো, এই রোটাকে নিয়ে মোট 5টা রো হবে। দেখো এইভাবে এখান থেকে আমাকে সত্যমূল্য নির্ণয়টা শিখতে হবে। কিভাবে করব সত্যমূল্য নির্ণয়টা? প্রথমে কোনাকুনি টি লিখবো, ওপর থেকে কোণে যাবে, এদিক থেকে এই কোনাকুনি যাবে, তাহলে এই কোণে টি, এই ঘরে টি হবে, এই ঘরে টি হবে, এই ঘরে টি হবে। আর এই বাঁ দিকের কোণ থেকে ডান দিকের ওপরের কোণে এফ লিখে লিখে উঠবো। এগুলো সব বড় হাতের লিখছি আমরা, ঠিক আছে। দেখো প্রথম কাজ হচ্ছে
সত্যমূল্য নির্ণয়ের ছক শেখার জন্য বাঁদিকের ওপর থেকে ডান দিকের নিচে পর্যন্ত কোনাকুনি টি লিখে লিখে নামা, আর বাঁদিকের নিচে থেকে ডান দিকের ওপর পর্যন্ত এফ লিখে লিখে ওঠা। তাহলে আগে টি লিখলাম, তারপরে এফ লিখলাম। এবারে দেখো ঘর ফাঁকা আছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই 8টা ঘরের মধ্যে প্রথম 4টে ঘরে আমরা ছোট হাতের এফ টি লিখব, এফ ছোট হাতের টি, ছোট হাতের এফ ছোট হাতের টি। আর এই বাকি ঘরগুলোতে আমরা ডি লিখব, ডি। কার বুঝতে অসুবিধা আছে বলো? না স্যার বুঝতে পারছি। কোনাকুনি টি, কোনাকুনি ফলস, তারপরে এফটি এফটি, বাকি 4টে ঘরেতে ডি। এখানে টি বড় হাতের টি বা ছোট হাতের টি যাই হোক না কেন তার মান হচ্ছে সত্য। বড় হাতের এফ অথবা ছোট হাতের এফ এর মান হচ্ছে মিথ্যা। 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 আর ডি এটার মানে হচ্ছে মানে সংশয়াত্মক। অনিশ্চিত। হ্যাঁ, ও। বা অনিশ্চিত। সংশয়াত্মক বা অনিশ্চিত। ঠিক আছে, এবারে তোমাদের এখান থেকে কিভাবে প্রশ্ন পড়বে বলে দিই। দেখো তোমাদের এখানে থাকবে যাই থাক না কেন বাক্যে দেয়া থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। বচনে কিন্তু খুব কম দেয়া থাকবে, বচনে দেয়া থাকবে না এমন নয়, থাকতেও পারে, বচন করে করেই দেয়া থাকবে বা বাক্য দেয়া থাকবে। যাই থাকুক না কেন আমাকে আগে বচনটা বুঝে নিতে হবে যে কী বচন। ধরো বলল, এমন একটা বাক্য প্রশ্ন দিল যেখানে বুঝতে পারলাম আমরা যে এ বচনটি মিথ্যা আর ও বচনটার মান জানতে চেয়েছে। ও বচনটার মিথ্যা, এই এ বচনটা মিথ্যা, ও বচনটার মান কি হবে? আমি কি করে বার করব? স্যার সত্য হবে। ছক এ বচনের লাইনে মিথ্যা হচ্ছে বড় হাতেরটা ধরতে হবে, বড় হাতের এ। আর এতে সোজাসুজি ও বচনের টি আছে, টি মানে সত্য, বড় হাতের টি। একদমই তাই। যখন বলে দিচ্ছে যে এ বচনটা মিথ্যা, তখন আমাকে দেখো এ বচনের ঘর তো এইটা এ বচনের ঘর। হ্যাঁ, এই ঘরেতে এফ দু জায়গায় আছে, একটা এখানে এফ আছে আর একটা এখানে এফ আছে। এখন আমি বিচার করব এই লাইনটা ধরে নাকি এই লাইনটা ধরে। সেটা বোঝার জন্য আমাকে যখন যেটা বলে দেবে, অর্থাৎ এ বচন মিথ্যা বলেছে, তাহলে আমি এই বড় হাতের লাইনটা ধরে আমি বিচার করব। বড় হাতের লাইনটা ধরে বিচার করলে দেখা যাচ্ছে ও বচনের ঘরে রয়েছে টি, তাহলে ও বচনটা হবে সত্য। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এইভাবে আরও কিছু প্রশ্ন থাকবে, একটুখানি দাঁড়াও, আমাকে একটু খুঁজে নিতে দাও আমি এখানে কোনো আগের বারের প্রশ্ন পাই কিনা। প্রশ্নপত্র থাকলে ডাইরেক্ট আমি খুলে দেখিয়ে দিতে পারবো। সাবজেক্ট ওয়ার্ক, এই আছে গো, ফিলোসফি সেট 1 আছে, দেখি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো, আচ্ছা এটা বিরোধিতাটা আমরা এখনো পড়িনি অ্যারিস্টটলের মতে, আমরা জাস্ট গতানুগতিকটাই করলাম, তাই তো? এটা পরে আসছি। এইটা দেখো, এই প্রশ্নের উত্তর কোনটা হবে বলো? ভালো করে দেখে বুঝে বলবে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা তাকে কি বলে?
স্যার বিপরীত বিরোধিতা। একদমই। একই উদ্দেশ্য বিশেষ দুটি সামান্য বচন বলেছে তো, দুটি সামান্য বচন। দুটি সামান্য বচন কি কি? এ বচন সামান্য আর ই বচন সামান্য, আর এদের মাঝের বিরোধিতার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। ওকে, আচ্ছা এখানে আর কি আছে? আর নেই, চলে আসি এখানে। বলেছে বচনের বিরোধিতার শর্তগুলি কি কি, কে বলতে পারবে? বচনের বিরোধিতার শর্তগুলি। হ্যাঁ, স্যার শর্তগুলি আমি কি কি? বলবো, বলো। ওই যে দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় এক হবে। এস ও পি এক হবে, গুড। আর যে গুণ ও পরিমাণে যে কোনো একটা পার্থক্যও থাকবে। আচ্ছা, গুণ অথবা পরিমাণ আলাদা, হ্যাঁ, এটাই। একটা হচ্ছে, হ্যাঁ, আর গুণ আর পরিমাণ উভয়ই আলাদা, এটাই তো নাকি? আচ্ছা, এখানেই গুণ আমরা আর লিখে পরিমাণ দিতে পারি উভয়ই গুণ পার্থক্য থাকবে। পরিমাণ আলাদা অথবা উভয়ই আলাদা, অথবা উভয়ই আলাদা। বোঝা গেল? এটা লিখে দিলেই হবে। এটা গুণ পরিমাণ আলাদা অথবা গুণ পরিমাণ উভয়ই আলাদা। আর একটা প্রধান শর্ত হচ্ছে উদ্দেশ্য বিধেয় এক হতে হবে। তারপরে অথবাই রয়েছে বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। কি করব? বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত একটা এলেব লিখব। সকল কাক হয় ভালো। কালো। এ বচন, এ বচনের বিরুদ্ধে হলে ও বচন হবে। এখানে এখানে লিখব আই না ও হবে। এখানে লিখব বিরুদ্ধ বচন, পয়েন্ট করব, করে লিখে দেব কোনো কোনো কাক নয় কালো। কালো। ও বচন হবে, আই কেন হবে? বারবার আই বলছিস। এ বুঝতে বচনের পেরেছি, সঙ্গে ও বচনের বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক হয়, হলো। তারপরে বিপরীত স্যার বিরোধিতা ও দেখতে পাচ্ছি না। রিজয়েন করো। যেখানটা দেখতে পাচ্ছ না ভিডিও হয়েছে রেকর্ড হয়েছে। দেখে নেবে। দেখা যাচ্ছে? আবার এখানে দেখো বিপরীত বিরোধিতা হ্যাঁ ও স্যার। অধীন অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কি? এটার উত্তর কি পরিমাণ, দিবে? উভয় পার্থক্য, গুণ আর পরিমাণের উভয় না পার্থক্য। না 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 না। স্যার অধীন বিপরীতের মধ্যে হচ্ছে, অধীন বিপরীতের মধ্যে হচ্ছে গুণের পার্থক্য শুধু থাকবে, আর বিপরীত বিরোধিতায় পরিমাণের কোনো পার্থক্য থাকবে না। আর বিপরীত বিরোধিতায় থাকবে বিপরীত বিরোধিতাতেও না। বিপরীত বিরোধিতাতে গুণের পার্থক্যটাই থাকবে। তাহলে একই যদি হয় তাহলে তো পার্থক্য দেখানো গেল না। তাহলে না পার্থক্যটা স্যার, আমরা বলছি যে বিশেষ দুটি বিশেষ বচনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র গুণের পার্থক্য থাকলেই অধীন বিপরীত বিরোধিতা বলে। আচ্ছা, ঠিকই বলেছো। তো পার্থক্যটা কি হলো? এই পার্থক্য পার্থক্যটা এটা, বিপরীত বিরোধিতা সামান্য বচনের মধ্যে হয়, সামান্য বচনের হ্যাঁ, মধ্যে, আর অধীন বিপরীতিতা বিশেষ বচনের মধ্যেই হয়। আর বিশেষ বচনের মধ্যে। পার্থক্যটা এখানে, বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর একটা দেখি, আর একটাও সেট রয়েছে, এই সেটটাও দেখি করে নিই। আচ্ছা দেখো এখানে কোথায় দিয়েছে, এই যে দেখো বিপরীত বিরোধিতার কর্ণ দুটি যোগ করলে কোন প্রকার বিরোধিতা পাওয়া যায়?
সরি, বিরোধিতার বর্গক্ষেত্রের কর্ণ দুটি যোগ করলে কোন বিরোধিতা পাওয়া যায়? বিরুদ্ধ বিরোধিতা স্যার। বিরুদ্ধ বিরোধিতা। ঠিক আছে। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে সঙ্গে সঙ্গে আমি এখানটা বুঝে যাব সামান্য সদর্থক বচন মানে সামনে সদস্য বচন হচ্ছে এ বচন। সত্য হলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত বিশেষ নঙর্থক বচন। বিশেষ নঙর্থক মানে কি? ও বচন। ও বচন স্যার। কি হবে? ও বচন। তাহলে এ ও বচন বচন। সত্য হলে ও বচন কি হবে? মিথ্যা হবে। মিথ্যা। মিথ্যা। একদমই তাই। আমরা মিথ্যা এখানে স্যার। এ বচন সত্য হলে ও বচন মিথ্যা হবে। ও বচন সত্য হলে ও বচন মিথ্যা। আমরা বিরোধিতার ছকে চলে যাই। এ বচন সত্য হলে ও বচন মিথ্যা। তাহলে এটা হবে মিথ্যা। মিথ্যা। আচ্ছা, এরপরে এসে কিউতে যাই। দুটি বিপরীত বিরোধী বচনের সত্যমূল্য সম্পর্কে কি অনুমান করা যায়? এটা একটা মানে বেশ ঘোরালো প্রশ্ন দিয়েছে একটুখানি। বলো তো, দুটি বিপরীত বিরোধী বচনের সত্যমূল্য সম্পর্কে কি অনুমান করা যায়? স্যার ওটা কি এ আর ই বচনের সত্য মূল্যটা বের করতে হবে? হ্যাঁ, এ আর ই বচন সম্পর্কে আমরা কি বলতে পারি সেটা বলতে হবে। দেখো মানে এ কি, আর বচনের মধ্যে কি না আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একটু এগুলো মুছি। হ্যাঁ স্যার আমি দেখি। হ্যাঁ আমি একটুখানি এগুলো হ্যাঁ, মুছি, স্যার। মুছে দেখাচ্ছি। দাঁড়াও, পরিষ্কার করি এখানটাকে, বড্ড পরিষ্কার হয়ে আছে। বলতে চাইছে যে এ আর ই বলেছি, তাই তো? এ আর ই এর মধ্যে ব্যাপারটা কি আছে? এ আর ই বিপরীত বিরোধী। বলছে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন কি হবে? মিথ্যা। স্যার মিথ্যা। ঠিক একইভাবে মিথ্যা। উল্টো দিক দিয়ে দেখো, ই বচন যদি সত্য হয় তাহলে এ বচন মিথ্যা। মিথ্যা। তাহলে আমি কি জানতে পারলাম? যে একটা সত্য হলে অন্যটা হবে মিথ্যা। অন্যটা হবে মিথ্যা। ঠিক আছে, আমরা এটা বলতে পারি। এবার দেখো অন্যটা, দেখো একটা মিথ্যা হলে অন্যটা কি হবে? এ মিথ্যা হলে ই সংশয়াত্মক, আর ই মিথ্যা হলে অনিশ্চিত। এ সংশয়াত্মক। তাহলে অনিশ্চিত। তাহলে একটা মিথ্যা হলে আর একটা হবে সংশয়াত্মক। উত্তরটা আমরা কি লিখবো দেখিয়ে দিচ্ছি। কি বলা যাবে? 1 নম্বর বলা যাবে একটি বচন সত্য হলে অন্যটি মিথ্যা হবে। 2 হচ্ছে একটি বচন মিথ্যা হলে অন্যটি অনিশ্চিত বা সংশয়াত্মক হবে। অন্যটি অনিশ্চিত হবে। এটা লিখে দিলেই 1 নম্বর পাওয়া যাবে। বিরোধানুমানের মৌল ভিত্তি কি? কে বলতে পারবে? স্যার এটা পারি। প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলেই ব্যাস, আর পারবো না স্যার। এই অভ্যাসটা ছাড়তে হবে। মৌল ভিত্তি মানেটা বোঝো। মৌলভিত্তি মানে কি স্যার? লিখে দিলাম। শর্ত। হ্যাঁ, ও এবার বলো একই পারবে না উদ্দেশ্য পারবে না। বিধেয় থাকতে হবে। এবারে বলো পারবে না। উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য বিধেয় একই থাকতে হবে। ব্যাস, ওটা লিখে দেবে। ওই যেগুলো লিখলাম একটু আগে সেটাই। ঠিক আছে, হলো। আচ্ছা, এখান থেকে আমি একটুখানি দেখি যে ব্রড কোয়েশ্চেনগুলো কী ছিল। আমরা তো করেছিলাম, আমাদের তো করা আছে। বিরোধিতাটা গেল, এরমভাবেই পড়বে। ও এখানে তো ব্রড কোয়েশ্চেনগুলো তোলাই নেই গো, শুধু শর্টগুলোই রয়েছে, 3 দাগের তোলা নেই।
ঠিক আছে, তাহলে অন্যগুলো একটু করে নেওয়া যাক, দেখি আমরা পারি কিনা। বলো এটা কি হবে? ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। যুক্তি। বৈধতার প্রশ্নটি জড়িত হলো বাক্যের সঙ্গে, বচনের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে, যুক্তির আকারের সঙ্গে। যুক্তির আকারের সঙ্গে। Very good. যুক্তির আকারের সঙ্গে। হ্যাঁ, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরাহ যুক্তি। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো চারটি। কি কি বলতে হবে? তোর মাথা। না স্যার, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, তোমারও মাথা। অথবা বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা। স্যার আমি বলতেছি, বলো। উদ্দেশ্য বিধেয় আর পরিমাণ গুণ, এটা? হ্যাঁ, আরে বচনের অংশ বলছে, অংশ। হ্যাঁ স্যার, ওটাই হবে, উদ্দেশ্য বিধেয় আর পরিমাণ গুণ। হ্যাঁ, আমি লিখে দিলাম। একটি বচন সর্বদা কোনটা হবে? বৈধ অবৈধ, সত্য মিথ্যা, নিশ্চিত সম্ভাব্য, ব্যাপ্য অব্যাপ্য? ব্যাপ্য অব্যাপ্য। না, এটা হবে সত্য মিথ্যা। সত্য মিথ্যা। অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা দু প্রকার। না না, দুই প্রকার। দুই প্রকারই তো। হ্যাঁ, গুলি তাড়াতাড়ি। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের হয়েছে, আর এগোচ্ছি না, আর অন্যটায় যাই। স্যার অ্যারিস্টটলের মতে বচন দুই প্রকার, কোনটা কোনটা? এ আর ই তো। হ্যাঁ, কি কি বচন দুটো কি ভুলে না, গেছি। বিরোধিতা দুই প্রকার, বিপরীত বিরোধিতা না, আর বিরুদ্ধ অ্যারিস্টটলের মতে বিরোধিতা। কি? বিপরীত আর বিরুদ্ধ। হ্যাঁ হ্যাঁ। বললে হবে না। আচ্ছা, এটা বলো। এটা সিদ্ধান্ত হবে। এটা বলো। আস্তে, কে কার বাড়িতে এত চিৎকার করছে রে? মিউট জানা। আশ্রয় বাক্য সিদ্ধান্ত এই হবে মনে হচ্ছে। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করেন, এটা অ্যারিস্টটল হবে, জানো না তাই বলে দিলাম। যদি পি তবে কিউ, এটা হচ্ছে প্রাকল্পিক বচনের উদাহরণ। এগুলো পরে পরে আবার হবে যখন জানতে পেরে যাবে, তবে এখানে হচ্ছে যখন করে দিলাম। আচ্ছা, এইটা দেখো, সকল রক্ষক হয় ভক্ষক বচনের আবর্তিত রূপটি কোন বচন? আরেকবার বলুন। এই যে সকল রক্ষক হয় ভক্ষক, এ বচন, এর আবর্তিত রূপটি কোন বচন হবে? এ ই আই ও। এটা ই হবে না, এ বচনের আবর্তিত তাহলে ভুলভাল বলে দিলে হবে। ঠিক আছে, বোঝা গেছে তো সকলের? হ্যাঁ স্যার। এইরকম ভাবে যদি অনলাইনে ক্লাস করা যায় বোঝা যাবে তো তাহলে অন্য জিনিসগুলো। এইটা তো হয়ে গেছে, তাই ভালো করে বোঝা গেল। ঠিক আছে। হ্যাঁ, এটা স্কুলে করেছি, আমি ভুলে গিয়েছিলাম, ভালো হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই। তো আচ্ছা, নতুন দিন আমরা পরের দিনকে আলোচনা করব, নিরপেক্ষ ন্যায় নিয়ে আলোচনা করব পরের দিনকে। ঠিক আছে, দেখা যাক বোঝা যায় কিনা অনলাইনে ক্লাস করতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তাহলে কালকে পড়তে যাবো তো?